আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আই মি অ্যান্ড মাইসেলফ জেএনকে কথা। আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো। 4ই মার্চ 2026 ভোর 4টা সেই সময়ের একটা গল্প। এটা ছিল কিছুক্ষণ আগের ক্লিপ। যেহেতু আমার বড় বোন বাসায় আসছে, তো বাচ্চারা একটু গেম খেলে বা দুষ্টুমি করে, তো একটু লেট করেই ঘুমানো হয়। তো এই দিন আমার আব্বু অনেক অসুস্থ ছিলেন। তো আমার আম্মু সেহরিতে আব্বুকে ডেকে ওয়াশরুমে পাঠায় আর বলে যে আপনি ওয়াশরুমটা খুলেই যান, আমি কোনো সমস্যা হলে আপনার কাছে যাব। কিন্তু আমার আব্বু কোনো দিনই ঠিকমতো কথাটা শোনে না। আব্বু গেট লক করে দেয় আর আমার আব্বু পড়ে যায়। আমরা এই বিষয়টা বুঝতে পারি, কিন্তু আমরা নিরুপায় ছিলাম। বাহির থেকে সবাই ডাকাডাকি করছিল, কিন্তু ভিতরে আমার আব্বুর এরকম রক্ত পড়েছিল। আমরা কেউই জানতাম না। আমার ভাই রাগ করে যখন দেখছে 30 মিনিটের উপরে হয়ে গেছে, আমার ভাই তখন গেটটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আমরা খুবই খারাপ একটা সিচুয়েশন দেখি আমার আব্বুকে। যাই হোক, খুব টেনে তুলে বাবাকে যেমনি হোক আমরা জাস্ট পট্টি দেয় আমার ভাই ভাবি আমরা সবাই ছিলাম, যেহেতু সবাই মিলে তাড়াতাড়ি আব্বুকে পট্টি দিয়ে যতটুকু সম্ভব আমরা দ্রুত রেডি করে আমরা মিরপুর 14 মার্কস হসপিটালে নিয়ে যাই। ওই সময় আব্বুর এত পরিমাণ ব্লাড যাচ্ছিল, আব্বুর 2টা রক কাটা গেছে সামনে। বলতে অনেক খারাপ লাগতেছে। আমার আব্বুর এত পরিমাণ খারাপ অবস্থা দেখছি। আমার ভাই জাস্ট দেখে, আমার ভাই অনেকক্ষণ এখানে ভিতরে ছিল, তো ব্লাড যাচ্ছিল, আব্বুর এত পরিমাণ ব্লাড যাচ্ছিল, অফ হচ্ছে না কোনোভাবে। তো ওনারা ফার্স্টে বুঝতে পারেনি যে রক কাটা গেছে। তো ওনারা প্রথমে চেক দেয়। আর যেহেতু সেহরির সময়, আমি তোমাদের বলছি সেহরির সময় ছিল, একদম 4:25। ওই টাইমে আব্বুকে আমরা ওয়াশরুম থেকে বের করি। আর আমি জাস্ট দেখে আমি কি বলবো, আমার কোনো কথা আসে না। আমি জাস্ট আব্বুকে ধরি। আমার ফুল ড্রেস, আমার সম্পূর্ণ শরীর, হাত পা আমার সব ভরা ছিল। আর যেমনি হোক আমরা তাড়াতাড়ি করে আব্বুকে নিয়ে যাই। তো লোকগুলো অনেক ভালো ছিল। এখানে ইমার্জেন্সিতে একটা ভাইয়া ছিল, ওনারা এত ভালোভাবে ট্রিট করে, বিশ্বাস করো আমার আব্বুকে অনেক ভালোভাবে ট্রিট করে। ওনারা খুব আস্তে ধীরে দেন আমাদের বোঝায় যে আসলে এটা আমরা এতক্ষণ যাবত, আব্বাকে প্রায় 1.5 ঘন্টা যাবত ওনারা চেক করে, ঠিক করে দেখে যে কী হয়েছে, কোথায় কি। তো এর মধ্যে আব্বুর অনেক ব্লাড গেছে। আমার আব্বু যে এত স্ট্রং আমি সেই দিন টের পাইছি। বিশেষ করে আমার আব্বু অনেক স্ট্রং, এমনি অনেক কান্না করে। তা আমরা বলি আব্বু তুমি এত দুর্বল কেন? আসলে বাবারা একটা সময় বয়সে আসলে দুর্বল হয়ে যায়। এই যে এই সময়টাতে আমার ফুপু আর আমার ফুপাতো বোন আসছে, আমি ভাবি আর দাদা, আমরা 3জন যাই প্রথমে আব্বাকে নিয়ে। আম্মা কান্না করতেছিল, আম্মা অনেক কান্না করতেছিল। আম্মাকে আমরা দেই না, কারণ আম্মু গেলে এখানে কান্নাকাটি করবে, আব্বু উইক হয়ে যাবে। আব্বু লিটারালি আমাদের বাসা থেকে আমাদের মেন রোড অনেকটুকু দূরে, আব্বুর সম্পূর্ণটা হেঁটে গেছে। আবার হসপিটাল আব্বু হেঁটে গেছে, কিন্তু আমার আব্বু 1 মিনিটের জন্য বেহুশ হয়নি। যদি আমার বাই চান্স বমি করতো অথবা বেহুশ থাকতো, সিচুয়েশনটা অন্যরকমই হতো। কিন্তু আমার আব্বু বমি করেনি। আমার আব্বুকে এখানে অনেক চেক আপ দেওয়া হয়, প্রায় 8 থেকে 9টা সিটি স্ক্যান, MRI, এভরিথিং করানো হয়। এই যে স্নিগ্ধর সাথে ওর বন্ধু আসছিল দেখার জন্য, ইজাকে নিয়ে বিথির সাথে সাথে সকালে চলে আসে। ও যেহেতু প্রেগনেন্ট ছিল ওকে জানায়নি খুশ। আমি জাস্ট ফোন দিয়ে বলি বড় আপু, বাবু অসুস্থ ছিল রুহাব, তো আপু আসতে পারছিল না, তো আমি ছিলাম। আম্মু দুপুরের টাইমে আসছে। ওই দিন আমাদের ঘরের কেউই আমরা রোজা রাখি নাই, কেউই আমরা সেহরিও করি নাই, কেউ রোজাও রাখতে পারিনি। খুবই একটা খারাপ অবস্থা, বিশ্বাস করো। আমরা কীভাবে যে গেছি বা কী করছি দৌড়াদৌড়ির মধ্যে। আমার আব্বুর নিয়ে সেকেন্ড টাইম এই অ্যাক্সিডেন্টটা হইলো। আমার আব্বুর কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন আমি ছোট ছিলাম। ইভেন আমারও হয়েছে, আব্বুর হয়েছে হলো বাসে এবং আমার হয়েছিল আমাদের বাসার সামনে। আব্বুর অ্যাক্সিডেন্টটা খুবই বড় ছিল, যার কারণে আমার আব্বুর একটু মেন্টালি হেলথ খারাপ। যেমন আব্বু বেশি টেনশন করতে পারে না। আব্বু এখন কেমন যেন হয়ে গেছে, কথা কম বলে। আমাদের সাথে একটু বয়স হলে মানুষের যা হয়, তারপরও আমরা চেষ্টা করি আব্বুকে বোঝানোর। আব্বু একদম এখন বর্তমানে খেতে চায় না। এত খাবার নিয়ে এত প্রবলেম, এত ভালো ভালো কি বলবো, আব্বুর যে খাবার পছন্দ সব রেডি করা হয়, আব্বু খাবে না। ফলও খেতে চায় না। আব্বুর যেটা মর্জি সেটা করবে। এই ছাড়া সবসময় ছোটো বাচ্চাদের মতো করে, রাগ হয়ে যায়। তা আব্বুকে কন্ট্রোল করার জন্য হয়তো আমি বা আমার বোন বিথি আমরা চিলাচিলি করি, আব্বু তুমি এটা খাবা না কেন আব্বু। তো একটা সময় যখন চিলাচিলি করি তখন তারপরে ভাবি যে আব্বু একসময় থাকবে না, কত কষ্ট লাগবে আমাদের। আর ওই দিনটা আমি মনে করছি আমি আমার আব্বুকে হারায় ফেলবো, আমি হয়তো আমার আব্বুকে আর পাবো না। এটা আমার ছোট
ছোটো দাদা এসে কান্না করতেছে। ছোটো দাদা দূর থেকে শুনে আমরা ফোন দিয়েছি। সব কিছু ঠিক হওয়ার পর ভাইয়াকে ফোন দিই। ভাইয়া দুপুরের মধ্যে চলে আসে। তো চলে আসার পর আব্বুর সামনে কান্না করতেছে বসে বসে ভাইয়া। আর ফুপু হাসতেছে, কারণ আমার আব্বু চিনতেছিল না দাদাকে, তো এই জন্য ফুপু হাসতেছিল। আব্বুকে সবাই আমাদের একটা ইমোশন কাজ করে। আমার আম্মাকে আমরা অনেক ভালোবাসি, তো আব্বুর প্রতি আমাদের সবার একটা ইমোশনটা একটু অন্যরকম, কারণ ছোটোবেলা থেকে বাবার আদরটা আমরা একটু বেশি পাইছি, তো তার জন্য বাবার প্রতি একটু ভালোবাসা বেশি। এই যে এটা দেখো, এটা তখন দুপুর 4:30 বাজে, আমি আদর করতেছি আর বলতেছি। এই সময় আব্বু দেখছে যে আমার এখানে ফাটছে, আমার এখানে ফেটে গেছে। আব্বু ভাবছে আব্বুর হালকা একটু ফাটছে, একটু শিলি দিছে, ঠিক হয়ে গেছে। আব্বু বুঝিয়ে নি আব্বুর কী হয়েছে, বাট আব্বু অনেক ব্যথা পাইছে। আব্বুর ভিতরে রক 2টা সেলাই করা লাগছে আর কি। সেলাই করার পর ওনারা যখন ব্লাড অফ হয়েছে, তারপর উপরে আবার একটা সেলাই করছে, সেখানে 5টা সেলাই লাগছে। আর ভিতরে আনুমানিক কয়টা যে সেলাই লাগছে সেটা ডক্টর যারা ছিলেন তারাও বলতে পারেন না, বলে আমরা বলতে পারতেছি না, কারণ এটা আমরা অনেকগুলো সেলাই দিয়েছি। আর ভিতরে আমি ছিলাম, ভাইয়া যখন প্রেশার হাই হয়ে যায় তারপর আমি ভিতরে যাই, তো তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে ওনারা সেলাই করতেছে বা কী করতেছে। আব্বুর পাশে আমি দাঁড়ায়, আমার আব্বু স্টিল তাকায় ছিল, একদম টন টন করে তাকিয়ে আছে। হ্যাঁ, উনি সব দেখছে একদম। জাস্ট মনে হয় কিছুক্ষণ আগে উনি একটু মানে রেস্ট নেয় আর কি, কিন্তু কোনো প্রকার উনি কোনো প্রকার ঘুমায় নাই। উনি বাসায় আসবে, বিকালে পাগল হয়ে গেছে, বলতেছে আমি ইফতারি বাসায় করব, চলো আমি তো সম্পূর্ণ সুস্থ আছি, ডক্টর দেখছে, তোমরা তো দেখাইছো, চলো বাসায় চলো বাসায় চলো। পাগল হয়ে গেছে পুরো বাসায় আসার জন্য, বিশ্বাস করো। তো আব্বু একটু ডক্টরের কাছে থাকতে ভয় পায়, হসপিটাল আব্বু থাকতে চায় না। তো আমরা যদিও ওই দিন আমাদের কথা ছিল ফুল ডে থাকবো, তো আমরা ওইভাবেই প্রিপারেশন নিই, ইভেন আমরা বুকও করে ফেলি, আমরা যে কেবিনে নিয়েছিলাম, কিন্তু আমরা চলে আসি কারণ আব্বুর পছন্দ হচ্ছিল না বেশিক্ষণ থাকা। তো এটা হলো ইফতার টাইমটায়। ইফতার টাইমতে আমাদের ফুপু যেহেতু গিয়েছিল, দাদা ছিল, বিথি ছিল, বিথির মেয়ে খুশ, আর আমি তো বললাম আমরা রোজা রাখতে পারি নাই ওই দিন, তো রোজা রাখা হয়নি, কিন্তু বাকি যারা ইফতার আর কি করবে তাদের সবার জন্য ইফতারি নিয়ে আসি। এই যে আমার ইজামনি পাখিটা এই দিন চলে আসে। বিথি অনেক দিন ছিল এই দিন, বিথি আমাদের বাসায় আসে এবং বিথি অনেক দিন আমাদের বাসায় থেকে যায়, প্রায় 10-11 দিন পর্যন্ত। আব্বুর এখনও পর্যন্ত শিলিটা কাটা হয়নি, কারণ মাঝখানে যখন চেক করা হয়েছে তো একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো যার কারণে এটা ওয়াশ করে দেন বলছে যে আগামী 2-3 দিনের মধ্যে শিলি কেটে দেবে। তো তোমরা সবাই আমার আব্বুর জন্য একটু দোয়া করবে, ইনশাল্লাহ আমার আব্বু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আর আমার আব্বুর উপর অনেক বড় একটা বিপদ গেছে, আমাদের বাসার সবার উপর একটা বিপদ গেছে, বিশ্বাস করো। আমি এত ভয় পাইছি, আমি ওই দিন নিজেকে কীভাবে যে স্ট্রং রাখছি আমি নিজেও জানি না। আমি ওয়াশরুমের ওদিকে আব্বুর থেকে একটু দূরে যে ওয়াশরুমের দিকে যে আমি অনেকক্ষণ কান্না করছি। আমার ভাবিসার সামনে ছিল, কারণ আমি কারোর সামনে কান্না করতে চাই না। আর আমি বিশেষ করে যখন একটা এমন সিচুয়েশন থাকে যে সময় তোমার শক্ত থাকা উচিত, আমি মনে করি এই সিচুয়েশনটা তুমি শক্ত থেকে উইক হয়ে যাও, তোমার পাশের মানুষগুলো উইক হয়ে যাবে, যার জন্য আমি চেষ্টা করি। বাকিটা আল্লাহ তাআলা জানে। আর আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, আল্লাহ আমাদের এই বিপদ থেকে যেইভাবে পারছে উদ্ধার করছে। আল্লাহ এরকম সময়, এরকম রোজা, এরকম কোনো সিচুয়েশন যদি না দেয়। আমার ভাই যদি সেদিন গেটটা না ভাঙতো, বিশেষ করে আমরা ভাবতাম যে আব্বু পড়ে গেছে, আস্তে আস্তে উঠে আসবে, কারণ আব্বু এরকম প্রায় পড়ে যায় ওয়াশরুমে, আব্বু আস্তে আস্তে উঠে আসে। আমরা ওয়েট করি 30-45 মিনিট, বাইরে সবাইকে নক করতে থাকি, কিন্তু ওই দিন আমার ভাইয়ের উপর রহমত ছিল। হয়তো কোনো ফেরেশতার মাধ্যমে হলো ভাইয়ার মনের মধ্যে এটা আসছে, ভাইয়া গেটটা খুলে, নাহলে আমার আব্বু আজকে হয়তো বাইচা থাকতো না। কি বলবো, আমি এই সিচুয়েশন আমার বড় দাদা অনেক উইক হয়ে গেছে, দাদার প্রেশার উঠে গেছে। আব্বু অসুস্থ হওয়ার পর পেয়ে দাদা যা শিলিটা একটু কমপ্লিট হয়েছে, আর দাদা অসুস্থ, কারণ আব্বুর ছিটকি দিয়ে রক্ত আসতেছিল, এত পরিমাণ ব্লাড গেছে, আব্বুর প্রচণ্ড ব্লাড গেছে। আমরা ভাবছি একটু ব্লাড দেওয়া লাগবে, তো আমরা সব টেস্ট করাইছি, বললাম যে 8-9টার মতো টেস্ট, ওগুলোর মধ্যে বলছে যে না ঠিক আছে আব্বুর সমস্যা নেই। আর ওনারা অনেক পাওয়ারফুল ওষুধগুলো দিছে, আর খুব ভালো ওষুধ দিছে। প্লাস আব্বুর হচ্ছিলো কাশির প্রবলেম হচ্ছিলো, যখন সেলাই করতেছে আব্বুর প্রচণ্ড কাশি ছিল, আব্বুর জোরে জোরে কাশতেছিল। তো এর জন্য ওনার পরে বললো যে এটা কাশলে তো সমস্যা হবে, তো আমরা চাচ্ছি যে একটু ওনার গলার মধ্যে পাইপ দেওয়ার জন্য। ইভেন আব্বুর এই সেলাই করার প্রায় 10 মিনিট পরে আব্বুকে পাইপ দেওয়া হয়, গলার মধ্যে পাইপ দিয়ে কফ বের করা হয়। আমার আব্বু সেইটাও সহ্য করছে। তো এই দিনটা আমার আব্বু অনেক সহ্য করছে। আর এই যে একটা চেহারাটা না, আমার আব্বুর এখন এরকমই আছে,
চুপচাপ, কারোর সাথে কথা বলবে না, কম কথা বলে, নর্মাল থাকে। ওই যে আগের যে একটা নর্মাল ফেসটা না আমার আব্বুর আমি মনে হয় দেখতেছি না। মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে আমার আব্বু কী ছিল, কেমন হয়ে গেছে। আমার আব্বু কি একটু নর্মাল হতে পারে না? আল্লাহ যদি আমার আব্বুকে কখনো তার কাছে নিয়েই যায়, সুস্থভাবে নিয়ে যাক, কিন্তু এত কষ্ট দিয়ে না নেই, এত কষ্ট দিয়ে কারো বাবা মাই না নেই। আর বাবা মা যদি কারো না যেত না, সব থেকে বেশি খুশি হতো একটা সন্তান। কারণ প্রতিটা বাবা মা তার কাছে অনেক মূল্যবান। আল্লাহ সবার বাবা মাকে ভালো রাখুক।